তাহলে ওর ঘুমটা ভাঙতো, ঝিমোচ্ছে। শুধু দীপকে নিয়ে ইয়ার্কি ফাজলামি মারলে চলবে? আমরা সকলেই ঝিমোচ্ছি। এখন আমরা ঘুম থেকে উঠি ঠিক 5:30 থেকে 5:45-6টার মধ্যে। আজকে দীপের মাত্র 2টো ক্লাসের জন্য যেতে হবে, তাই টিফিন নেয়নি, একটু জ্যাম ব্রেড খাইয়ে দিয়েছি। আর মিস্টার বিশ্বাস এই যে সৌর্যকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ওকে প্রথমে সুইমিং করাবেন, তারপর সুইমিংয়ের ওখান থেকেই একদম হাউস ড্রেস পরিয়ে, আজকে যেহেতু ওয়েডনেসডে, একেবারে স্কুলে পৌঁছে দেবেন। সৌর্য কিন্তু প্রপার টিফিনই নিয়ে গেছে, আর মিস্টার বিশ্বাসও প্রপার টিফিনই নিয়ে যাবেন। আগে বেশ কয়েকদিন এমন হয়েছে, বা বেশ কয়েক মাসে অনেক দিন হয়েছে, যখন মিস্টার বিশ্বাস টিফিন নিয়ে যাননি। কিন্তু এই গ্যাস সিলিন্ডার যবে থেকে অপ্রতুল হতে শুরু করেছে না, কলকাতার বিভিন্ন জায়গায়, বিশেষ করে অফিস পাড়ায় যে খাবারগুলো বিক্রি হয় সেগুলো একেবারে দুর্মূল্য হয়ে উঠেছে। রুটির দাম কিন্তু অ্যাজ সাচ বাড়েনি, বেড়েছে সবজির দাম। একটা প্লেট সবজি নিতেই 40 থেকে 50 টাকা লাগছে। তারপর যত সার্ভিং বাড়াবে তত বেশি টাকা। তাই এরা সবাই বাড়ি থেকেই টিফিন নিয়ে যাওয়াটা প্রেফার করছে। আর এই যে দীপও বেরিয়ে গেল। আজকে মোটামুটি 1:30টার মধ্যে ক্লাস শেষ, আর তারপরেই ও চলে আসবে। দেখুন, সকলে যে ঝিমোচ্ছে তার প্রমাণ হচ্ছে আমি। এই যে জলের বোতলটাও ওকে দিতে ভুলে গেছি। যেহেতু টিফিন নেয়নি, তাই জলের বোতলটা দেওয়ার কথাও আমার আর মনে নেই। কিন্তু আজকে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কালকে তো বিপত্তারিণী পুজোয় গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে সব ভালো মতো মিটিয়ে আসার পরেও আমি একটা খুঁত রেখে দিয়ে চলে এসেছি। সেটাই আজকে ঠিক করতে হবে। তবে তার আগে ভালো করে টবগুলোর দিকে তাকিয়ে দেখি, বর্ষাকাল তো, প্রতিটা টবই আগাছায় ভরে গেছে। তাই সেগুলো টুকটুক করে লাগাহাত করে নিচ্ছি। এই আগাছাগুলো থাকলে গাছগুলো আর প্রপার নিউট্রিশন পাবে না, খুব ভালো ফ্লাওয়ারিং করবে না। এর পুষ্টিগুলো তো সব আগাছাতেই খেয়ে নেবে। আমাদের মানুষের জীবনগুলোও না ঠিক এই টবটার মতো। প্রত্যেকটা টবে যেমন আগাছা জন্মেছে, আমাদের মানুষের জীবনের মধ্যেও এরম প্রচুর আগাছা আছে চারপাশে। সেটা আত্মীয় স্বজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, রিলেটিভস হতে পারে, যারা আপনার জীবনের পুষ্টিগুণ, মানে আপনার পজিটিভ ভাইবসটা লাইফের খেয়ে নেবে। তাই সময় করে এবং সুযোগ করে এই আগাছার মতো মানুষগুলোকে উপড়ে ফেলবেন, নিজের অরাকে ক্লিন করবেন। সেটা কি করে করবেন পরবর্তী বেশ কিছু ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, চলুন আজকের দিনের দিনচর্চা এবার আপনাদের সঙ্গে ক্যামেরায় এসে শুরু করি। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9:45, আর আমার ম্যাক্সিমাম কাজ কমপ্লিট, রান্নাও অনেকটাই কমপ্লিট, কারণ এখন তো একটু তাড়াতাড়ি উঠছি। আর আজকে সৌম্য কিন্তু কোনোরকম টিফিন নিয়ে যায়নি। ওর আজকে 1:30টার মধ্যে ক্লাস কমপ্লিট হয়ে যাবে, ও 4টের মধ্যে রিটার্ন করে যাবে। ও বললো আমি এসে স্নান টান করে ভাত খাবো। কিন্তু আজকে আমাকে একবার ও বাড়ি যেতেই হবে, কারণ কালকে ও বাড়ি থেকে জামা প্যান্ট সব নিয়ে এসেছি, কিন্তু খাটের ওপরে টাইটা আর আই কার্ডটা ফেলে রেখে চলে এসেছি। এবার টাই আমার কাছে 3খানা আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আই কার্ডটা না হলে অসুবিধা। আজকে যেহেতু হাউসিং ডে, তো আজকে আমি পার পেয়ে গেছি। আজকে হাউসিংয়ের টাই পরিয়ে, বেল্ট পরিয়ে, লোগো দিয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আজকে আমায় একটু আগে বেরিয়ে ও বাড়ি থেকে আগে আই কার্ড আর টাইটা কালেক্ট করতে হবে, তারপর ওকে নিতে হবে। এদিকে সকাল থেকে কিন্তু দেখি কি অবস্থা। ভাগ্যিস ওদের দুজনের বেরোনোর সময় এই লেভেলের বৃষ্টিটা হচ্ছিল না, সেই জন্য ওরা বেঁচে বেরিয়ে গেছে। আর এখানে আমি পড়ে গেছি ফাপড়ে। আমার এদিকে স্নান পুজো আজকে সব কমপ্লিট, কিন্তু আমি আমার কাজটা মেটাতে পারছি না। একবার একটু বৃষ্টিটা থেমেছিল, আমি দৌড়ে গিয়ে মুদিখানা গিয়ে সার্ফ টার্ফ নিয়ে আসলাম। কয়েকদিনের কাঁচা পেন্ডিং রয়েছে, এখন তো কাঁচা পেন্ডিং হলে হবে না, না। চলুন ওইটাই এগোই, কী আর করবো। বৃষ্টিটা আর একটু কমলে যাবো বাপের বাড়ি। নামেই বাপের বাড়ি, না আছে বাপ না আছে মা, তার আবার বাপের বাড়ি, ওই সোনার পাথর বাটি আর কি। তার ওপরে এই ছিচকাদুনি বৃষ্টি, মনটা না একদম বাজে হয়ে আছে। নেহাত আই কার্ডটা পড়ে আছে, নইলে বিশ্বাস করুন আমি 3 বছর পরে ফর্মালি আবার বাপের বাড়ি গিয়ে বিপত্তারিণী পুজোয় গেলাম। আর মা মারা গেছে তো 26 বছর হয়ে গেল। বাবা মারা গেছে একটু কম, ওই 2012তে বাবা মারা গেছে। তাই বাপের বাড়ির ওপর অ্যাজ কোনো টান আমার নেই। তবে আমার কাকু কাকিমা আমার জন্য কিন্তু অনেক করেছেন, মানে আমার নিজের কাকু কাকিমার কথাই বলছি। যত দিন
আমার কাকু বেঁচে ছিলেন এবং তারপরেও সম্ভবত 2-1 বছর আমার কাকু কাকিমা আমাদের 2 বোনের জামাইষষ্ঠী, পুজোর তত্ত্ব সব কিছু করেছেন। এমনকি যখনই আমাদের মন খারাপ হতো, শরীর খারাপ হতো, আমরা কাকু আর কাকিমার কাছেই যেতাম। আমরা এইভাবেই সারাটা জীবন কাটিয়ে এলাম। মা বাবা নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেললেও নিজের মেয়ে নয় বলে আমার কাকু কাকিমা কিন্তু কোনো দিন আমাদের ফেলে দেননি। তারা কিন্তু বরাবর আমাদের টেনে এসেছেন। বরং মিস্টার বিশ্বাসী একটা জায়গায় গিয়ে বললেন যে অনেক বছর হয়ে গেছে কাকিমা, এবার এগুলো বন্ধ করুন। কারণ কাকিমা নিজে ষষ্ঠীর উপোস করে সমস্ত কাজকর্ম করতো, প্রচুর রান্নাবান্না করতো। আমরা বোনেরা আগে পৌঁছে গেলেও কাকিমা কাউকে হাত দিতে দিত না, সবটাই নিজে করতো। তারপর সব জামাইদের গুছিয়ে খেতে দিয়ে নিজে ওই সাবু, এই সমস্ত ফল, এই সমস্ত খেত। সেটা আমাদের জামাইদের, মেয়েদের, নাতি নাতনিদের কারুরই দেখতে ভালো লাগতো না। আর সৌর্য তো এসব কিছুই দেখেনি। আসলে সৌর্য এত পরে এসেছে যে সে না পেয়েছে ঠাকুমা দাদুকে, না পেয়েছে দিদিমা দাদুকে। দিদিমা দাদুর কথা তো বাদই দাও, দিদিমা যখন চলে গেল তখন তার মায়েরই বয়স 18 বছর। তাহলে আর কি করে পারবে? তবে দীপ 5 বছর বয়স অবধি কিন্তু ওর দাদুকে পেয়েছে। এই যে এখানে আমি এই দাদাকে পেয়ে গেছি, এই দাদার টোটোতেই আমরা প্রত্যেক দিন সেন্ট লুইস থেকে ফিরি। দাদার সঙ্গে দেখা হওয়ার পর দাদা বলছে আমি তো যাব না কোথাও, আমি সেন্ট লুকে যাব, ওখান থেকে আমি ওপারে নিয়ে যাব আপনাদের। আমি বললাম দাদা আমি এক ফোঁটা দাঁড়াবো না, আমি জানলা থেকে খালি হাত বাড়িয়ে আই কার্ডটা কাকিমার কাছ থেকে নেব, নিয়ে সেন্ট লুকে গিয়ে ওকে নিয়ে বাড়ি ফিরবো, তুমি প্লিজ একটু চলো। তাই দাদা রাজি হলো বলেই এই ছিঁচকাদুনি বৃষ্টিতে ভিজে ভিজে আমায় যেতে হলো না। আর আজকে সকাল থেকেই আমার হুড়হুড়িয়ে নাক বাইছে, কি জানি কেন আমি বুঝতেই পারছি না। কালকে আমি এক ফোঁটা ভিজিনি, অথচ আমার এত নাক বাওয়ার কারণটা কি আমি বুঝতে পারলাম না। হঠাৎ করে ঠান্ডা লেগে গলা ধরে একাকার অবস্থা। আসলে ওয়েদারটাও খুব খারাপ তো, তাই যে কোনো রকমভাবে এই ঠান্ডাটা সকলে লেগে যাচ্ছে। এই 2-1 দিনের মধ্যে প্রচুর বাচ্চা কাচ্চারও দেখলাম জ্বর, সর্দি, কাশি এই সমস্ত হয়েছে। আসলে এগুলো কিছুই বলা যায় না, কি জানি কেন বিগত বেশ কয়েকটা বছর আমার মধ্যে একটু বাবুর হাওয়া লেগেছে। মানে আমার শ্বশুর মশাইয়ের হাওয়া লেগেছে। বাড়ি থেকে বেরোলেই কীরকম মনটা পালাই পালাই বাড়ি যাই করে। সেই কারণে আমার এখনও অবধি সৌর্যের স্কুলের কোনো গার্ডিয়ানের সঙ্গে সেরকম বন্ধুত্ব হলো না। আর তার কিছু কারণ তো আপনাদের আগের ব্লগে বলেইছি। অ্যাকচুয়ালি দীপের সঙ্গে যখন রেগুলার স্কুলে যেতাম আমাদের একটা 3 জনের ভীষণ ভালো গ্রুপ তৈরি হয়েছিল। কারা কারা ছিল সেই গ্রুপে বলছি না, কিন্তু আমারই অজান্তে আমার তখনকার লাইফস্টাইল নিয়ে তাদের মধ্যে খুব আলোচনা হতো এবং সেটা গ্রুপের বাইরে হতো। অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা ছিল 4 জনের, তার বাইরে হতো। তার মধ্যে নতুন একজনকে আমরা অ্যাড করি একটি নির্দিষ্ট ক্লাসে, তারও নাম আমি এখানে রিভিল করছি না। সে সেই আলাদা আলোচনা যেটা হোয়াটসঅ্যাপে হয়েছিল সেটা স্ক্রিনশট তুলে আমায় আলাদা করে ডিএম করে। তখন আমি বুঝতে পারি আমি কোন মূর্খের স্বর্গে বাস করছি এবং আমার পিছনে আমাকে নিয়ে কি আলোচনা হয়। সেটা ক্লাস 2-3 ঘটনা। সেই থেকে বন্ধুত্বের ওপর আমার সমস্ত ভরসাই উঠে গেছে। আমি বুঝতে পেরেছি স্কুলে কখনো কোনো গার্ডিয়ান এই রকম প্রাণের বন্ধু হতেই পারে না। তাদের সঙ্গে আলোচনাটা শুধু পড়াশুনোর মধ্যেই সীমিত থাকা উচিত। তার বাইরে স্কুল লাইফের বন্ধুর মতো ভালোবাসা, আত্মীয়তা, বন্ধুত্ব করা বোকামি মাত্র। তাই সৌর্যের সময়ে বা সৌর্য জন্মে যাওয়ার পরে দীপের স্কুল লাইফে আমি অ্যাজ সাচ এরকম কোনো বন্ধুবান্ধব ঘটাইনি বা তৈরি করিনি। বন্ধুবান্ধব ঘটাইনি, ভাবেন তো মানে কি বৃতৃষ্ণা জন্মেছে। তারপরের ঘটনা বেশ কয়েক বছর পরে, লাস্ট 1 বছরের। সেই সময়ে আরও একজনের মুখোশ খুলে গেল। মানে আরও এক বন্ধু যার সঙ্গে দীর্ঘ 13-14 বছরের বন্ধুত্ব, সে বুঝিয়ে দিল ধর্ম, কাস্ট, রিলিজিয়ান এই সমস্ত জিনিসগুলো বন্ধুত্বের অনেক ওপরে। শুধুমাত্র সে অবাঙালি আমি বাঙালি, এই সূত্রে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল। কি অবাক কাণ্ড না?
যার সাথে 13 বছর কাস্টের কথা, রিলিজিয়ানের কথা, ধর্মের কথা না ভেবে সুখে দুঃখে পাশে থাকা যায়, গল্প করা যায়, আনন্দ করা যায়, বন্ধুত্ব করা যায় এবং বন্ধুত্ব সেলিব্রেট করা যায়, তার সাথে শুধুমাত্র তুই বাঙালি, তুই মাছ খাস আর আমি অবাঙালি, আমি ভগবানের অনেক কাছে, আমি নিরামিষ খাই, এই বেসিসে বন্ধুত্ব ভেঙে দেওয়া যায়। কি অবাক কাণ্ড! সত্যি বলছি, এই সব হতে হতে না বন্ধুত্বের ওপর ভরসা উঠে গেছে। তাই আর বন্ধুত্বের কথা ভাবি না। এখন শুধু যেটুকু প্রয়োজন সেইটুকুই করার চিন্তা করি। এই কথাগুলো বলা খুব দরকার ছিল, সেই কারণেই এই ক্লিপটা এতটাই লেন্দি আমি টেনেছি। হয়তো আপনাদের জীবনেও এরম কোনো ঘটনা আছে, যদি সময় সুযোগ পান অবশ্যই শেয়ার করবেন। চলুন সৌর্যকে নিয়ে বাড়ি ফিরি। বাড়ি গিয়ে আজকে সৌর্যকে পড়তে বসাতে হবে। পরীক্ষাটা খুবই কাছে চলে এসছে, কিন্তু এখনও সৌর্যদের ক্লাসেরই সিলেবাস শেষ হয়নি। কি যে করব ভগবান জানে, তবে প্র্যাকটিসটা তো প্রতিদিন করাতেই হবে বলুন। ভালো হয়, ঠিক আছে। আরেকটা পেজ দেখি, ক পেজ বাকি রইল। আজকে স্কুলে আবার কতগুলো ছবি দেখে লেখো দিয়েছে, আর একটা পেজ। স্কুলে যাওয়ার সময় তো দেখলেনি কি ভোগান ভোগালো আকাশ। এখনও আকাশ এরম কালো করে আছে, আর মাঝে মাঝেই ঝিরঝির ঝিরঝির করে ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে। সে যখন ইলিশ মাছ উঠবে তখন আলাদা ব্যাপার, কিন্তু আমার এই সব জিনিসের কি হবে বলুন তো দেখি। এই সব জিনিসপত্র না শুকালে আমার অবস্থা খারাপ। আমার বাড়িতে 3টে ব্যাটা ছেলে এদিক ওদিক যায়, তাদের জামা কাপড় না শুকালে অবস্থা খারাপ। আর মিস্টার বিশ্বাসের যে জিন্সে মানে জিমে পরে যাওয়ার প্যান্টটা, ওটা আমি ভুল করে কালকে কেচে ফেলেছি। দেখছেন কিরকম চেঁচাচ্ছে বাচ্চাটা। ইচ অ্যান্ড এভরিডে বাচ্চাটা এরমভাবে চেঁচায়। মানে ব্যাড পেরেন্টিং বা টক্সিক পেরেন্টিং যে কী হতে পারে সেটা দেখলে বোঝা যায়। বাচ্চাটাকে কারুর সঙ্গে মিশতে দেয় না, কোথাও যেতে দেয় না, ঘরের মধ্যে না আছে একটা মানে টিভি, না আছে অল টাইম একটা ফোন, কোনো কিছু নেই, ঠিক আছে। বাচ্চাটাকে কারুর সাথে মিশতে দেয় না, পাড়ায় কারুর সাথে নেই। আমাদের পাড়ায় ওই সমবয়সী বাচ্চা প্রায় 3 থেকে 4টে আছে, কেউ এরম চেঁচায় না। দেখেছেন কীরকম চেঁচাচ্ছে, পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ড জুড়েই একই নয়েজ। এটাকে নয়েজ বলবো না, এটা মানে আর্তনাদ। মানে ও একটু মুক্তি খুঁজছে, আর সেটাই ওকে দিয়ে দেওয়া হচ্ছে না, ও পাচ্ছে না। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, কি সোভার, কি জেন্টেল বিহেভিয়ার মেয়েটা। ইচ্ছে করলে ওকে নিয়ে একটু বসে গল্পের বই পড়িয়ে শোনানো যেতে পারে, ওকে নিয়ে একটু খেলনাবাটি কিনে নিয়ে এসে দুজনে খেলা যেতে পারে। শাশুড়ি নেই, মারা গেছে কদিন আগেই, কয়েক মাস আগে, জানুয়ারিতে। শ্বশুরমশাই একা, রান্নাবান্না কমপ্লিট, বারান্দায় ঠায় বসে রয়েছে, আর মেয়েটা ঘরের মধ্যে চিৎকার করে কেঁদে যাচ্ছে। কত কিছু করানো যেতে পারে, কত কোয়ালিটি টাইম যেটা নষ্ট করছে। তার মানে শুধু যে ফোন দিলাম না, তাতেই হয় না। প্যারেন্টিংয়ের অনেক ধরন আছে, সেই ধরনগুলো না সকলে জানে না। এত বিরক্ত লাগে, আমি যে এখান থেকে দেখছি আমারই এত বিরক্ত লাগছে। যাদের পাশে বাড়ি, একদম পাশে লাগোয়া বাড়ি, তাদের কি অবস্থা একবার ভেবে দেখুন। আমাদের ছোটোবেলায় আমার মামার বাড়িতে একটা আলাদা পাড়াই ছিল, সেটাকে বলা হতো সাঁওতাল পাড়া। ওরা সারাদিন প্রচুর খাটাখাটনি করতো, রাত্রিবেলায় এসে মাদল বাজিয়ে নাচতো, হাঁড়িয়া খেত, আর ওই সময় বন মোরগের লড়াই করতো, গোসাপ খেত। আর কি করতো, শুয়োরের পেটের ভেতর না শিক গরম করে, লোহার শিক গরম করে ঢুকিয়ে দিত। তখন ওই শুয়োরগুলো ঠিক এই রকম চেঁচাতো। আমি বাচ্চাটাকে শুয়োর বলছি না, কিন্তু ওর ওই আর্তনাদের সঙ্গে এর এই আর্তনাদের এতটাই মিল। প্যারেন্টিং কী ধরনের টক্সিক হতে পারে। 3টে 3:30 অবধি কোনো বৃষ্টি নেই, ঝকঝকে রোদ্দুর। আমি আবার বললাম, ওই দেখো আবার থেমেও যায়। এই 4টে নাগাদ দ্বীপ আসবে। আজকে 1:15-20 অবধি ক্লাস, বাড়ি ফিরতে ফিরতে 4টে বাজবে। তো আমি ওই জন্য দুপুরবেলা মানে খাওয়ার আগেই 11টা থেকে 12টা স্কুল থেকে এনে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। যদি ওই ঘুমিয়ে পড়ি, এই তালা খুলতে পারবে না, ঠিক আছে, চাবি দেওয়া থাকবে, বেল দেবে, ফোন করবে, ঘুম আমার ভাঙবে না, কারণ আমার তো অনেক ভোরে ওঠা, তো ওই জন্য আমি একটু ঘুমিয়ে নিয়েছি। দেখুন 11টা থেকে 3টে অবধি এত রোদ্দুর দিয়েছে, জামা কাপড়গুলো সব কিন্তু শুকিয়ে গেছে,
আমি এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। সৌর্যকে এখানে খেতে দিয়ে দিয়েছি। তবে এই বাচ্চার ব্যাপারে যে কথাটা বললাম এটা খুবই সেন্সিটিভ একটা ম্যাটার, তাই আমি বাচ্চার বাবা মা বা বাচ্চার যে আইডেন্টিটি সেটা আমি রিভিল করিনি। তবে এই বাচ্চাটার জেদের মতো এরম অনেক বাচ্চারই জেদ দেখতে পাওয়া যায়। এগুলোর পেছনে কিন্তু কোনো সাইকোলজিক্যাল কারণ থাকলেও থাকতে পারে। বাচ্চাটা একদম অটিজমের বর্ডার লাইনে হতে পারে, এডিএইচডি হতে পারে, অথবা বাচ্চাটার অন্য কোনো সমস্যাও হতে পারে। সেক্ষেত্রে বাবা মার সাইকোলজিস্টের একটা শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি। সেটাই চাইছিলাম করতে, কিন্তু বাবা মা যদি কনসার্ন না হয় আমরা কি